দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন জোটের যে একটি আলোচনা হয়েছে গতকাল, সেই আলোচনায় প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছিলেন যে বর্তমান সরকারের প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রথম অর্থাৎ দ্বিতীয় ইনিংসটা শুরু হলো এই সরকারের। দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটা আসলে কতটা পূরণ হবে, বা প্রথম অধ্যায় বা প্রথম ইনিংস যে খেললো সরকার এই 6 মাস, এই 6 মাসে কি প্রত্যাশা ছিল, কতটুকু পূরণ হলো? গতকাল যে আলোচনা, সেই আলোচনায় অনেক আগ্রহ নিয়ে সাধারণ মানুষ সেই আলোচনা দেখেছে, সেই আলোচনার জন্য অপেক্ষা করছিল যে ঐক্যমত্য হয় কি না বা কী ধরনের আলোচনা সেখানে হয়। সেটি সাধারণ মানুষের প্রত্যাশাকে রাজনীতি যারা করেন তাদের প্রত্যাশায় কতটুকু ছুঁয়ে গেছে, এই বিষয়টা আমরা আলোচনা করব। আজকে আমরা বিষয় দিয়েছি সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রত্যাশা পূরণ হবে তো। দুজন আলোচক আছেন, একটু পরিচয় হয়ে নেই। আমার সঙ্গে আছেন সাদাত হোসেন সেলিম, তিনি চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবং 12 দলীয় জোটের মুখপাত্র, এবং আছেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি চেয়ারম্যান এবি পার্টি। দুজনকে স্বাগতই আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে একটু সাদাত হোসেন সেলিম, আপনাকে জানতে চাই, আলোচনা কেমন হলো? 100 জন, অনেক জনকে নিয়ে একটা আলোচনা, কেমন হলো আলোচনা? ধন্যবাদ আপনাকে। এটা কালকে যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, 6 জন আপনার বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং সাথে ডক্টর ইউনূস সাহেব, তিনি সহ আমাদের সাথে আলোচনা করেছেন। 100 জনের মতো রাজনীতিবিদ এবং 26টি জোট এবং দল হিসাব করলে হয়তো দলের সংখ্যা আরও বাড়বে। তো আলোচনাটা করেছেন যে ওনারা যে রিপোর্টটা পেয়েছেন সেই রিপোর্টটা ওনারা দেবেন। প্রথমে বলেছেন যে এটা ওয়েবসাইট থেকে আমাদেরকে সংগ্রহ করে নিয়ে মতামত দেওয়ার জন্য, অথবা মানে ওনারা কি আবার যৌথভাবে আলোচনায় বসবেন, অথবা আপনারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলোচনা করবেন, এইসব ব্যাপার নিয়ে কথা বলেছেন। পরে আমরা সবাই বলেছি যে না, এটা আমাদেরকে হার্ড কপি সংগ্রহ দেওয়া হোক, আমরা সেটা দেখার পর পর্যালোচনা করে আমরা আমাদের পক্ষে মতামত দেব। মতামত দেওয়ার পরে সেটা যৌথ আলোচনাও হতে পারে, সেটা আপনার এককভাবে আলোচনা হতে পারে। আপনার কিছু কিছু জিনিস আছে যেটা আমরা গ্রহণ করতে পারি, কিছু কিছু জিনিস আছে যেসব প্রস্তাবনা সেগুলো আমরা বিতর্ক করতে পারি, এবং কিছু কিছু প্রস্তাবনাকে একেবারেই আমরা বর্জনের পর্যায়ে ফেলতে পারি। সেটা আমরা পুরোপুরি দেখার পরে আমরা বলতে পারবো। তো প্রায় সকল রাজনীতি অনেকে আলোচনা করেছেন। তো সেখানে যে সবাই যে প্রাসঙ্গিক ছিল এমন না, কিছু অপ্রাসঙ্গিক রাজনীতিবিদও সেখানে আপনার গিয়েছেন। তো ওনারা কোন ক্রাইটেরিয়াতে কিভাবে আপনার প্রধান উপদেষ্টার সাথে যান সেটাও আমরা বুঝতে পারি না। তো আমরা তো 15 বছর আন্দোলন সংগ্রাম, বিশেষ করে গত 24-এর আপনার নির্বাচনকে কেন্দ্র করে তার 2 বছর আগে থেকে আমরা রাজপথের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ধরনের ঐক্যমত্য পোষিত করেছি আমরা। এর মধ্যে 18 নির্বাচনের পরে যারা বিরোধী দলে ছিল অনেকেই আপনারা বিভিন্ন রকমভাবে রাজনীতি থেকে অবসর নিয়েছে, অনেকেই আপনার বিএনপি দলীয় জোট থেকে তারা সরে গিয়েছে বিএনপিকে আপনার দোষারোপ করে, অনেকেই আপনার সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে বিভিন্ন রকমের আপনার আপোষ মীমাংসাতে ছিলেন, তারাও সেখানে উপস্থিত হয়েছেন। যদিও আমরা খুব বেশি কথা বলিনি এইসব বিষয় নিয়ে। বলেন না, আপনি তো বলছেন না, ভবিষ্যতে না, আমি একটা কথা বলেছি, যারা 24-এর নির্বাচনে অংশগ্রহণ করেছে বা 14 নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা তো বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই অপ্রাসঙ্গিক রাজনীতিবিদদেরকে নিয়ে তো আমরা কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারি না। এর আগে আপনার মনে আছে যে যখন বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে আমরা কিছু অনাহত ব্যক্তিদেরকে দেখেছি, এবং সংলাপের মধ্যেও কিছু অনাহত ব্যক্তিদেরকে দেখেছি। প্রধান উপদেষ্টার কাছে দায়িত্বহীন কণ্ঠে বলেছি যে ওই কাদের সিদ্দিকী, তারপরে আপনার ওই যে মেজর মন্নান, অথবা আপনার জাতীয় পার্টির এদের কেউ যেন অংশগ্রহণ করতে না পারে। তো এখন তারা কেউ অংশগ্রহণ করছে না। সামনেও আমরা এই ধরনের রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করব, চিহ্নিত করে আমরা আমাদের মতামত দেব। তবে মোদ্দা কথা হলো যে সেখানে আলোচনার মধ্যে যেটা হয়েছেন, ডক্টর আলী রিয়াজ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে আমরা চাইলে আমরা পরস্পর পরিচিত হতে পারি এবং 2-4 কথা বলতে পারি। তো আলোচনার মূল কথাটা যেটা এসছে আলোচনার মধ্যে, আমরা সেখানে
2-3টা পয়েন্টের ব্যাপারে নিয়ে আলোচনা করেছি, বেশি না। যেটা হয়েছে যে আপনার আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য তারা পোষণ করছেন। আমরা সেটার ব্যাপারে প্রচণ্ড দ্বিমত করেছি যে আপনারা কীভাবে ঐক্যমত্য পোষণ করেছেন এবং এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে, আপনারা কার সাথে আলোচনা করেছেন। তো ওনারা ওই উত্তর দেন নাই। আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করেছি আমাদের মতে শতকরা আপনার 90%-এর বেশি, মাত্র 2-3টি রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকেই সর্বাঙ্গে আপনার জাতীয় সংসদে নির্বাচন, সর্বাঙ্গে জাতীয় সংসদের নির্বাচনের পক্ষে কথা বলেছেন। কারণ আমরা মনে করি যে এই মুহূর্তে জাতীয় সংসদের নির্বাচনটা একেবারে অনিবার্য। কারণ বিগত 6 মাস পর্যন্ত সরকার আপনার তার কাঙ্ক্ষিত যেই আপনার এই বিষয় নিয়ে আমরা আলোচনা আসছে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা আসছে। আমি তো মুজিবুর রহমান মঞ্জু আপনার একটু অভিজ্ঞতা জানতে চাইব। আমার কাছে একটু কেমন লাগে যে একটা আলোচনা হচ্ছে, প্রায় 4 ঘন্টার মতো আলোচনা হচ্ছে সব কিছু মিলে, কিন্তু লোক দেখলাম 100 জনের মতো রাজনৈতিক নেতারা বা জোটের নেতারা সেখানে গেছেন। এত লোককে নিয়ে একটি আলোচনা করা, সেখানে কি আসলে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই আছেন এখানে, দর্শকদেরকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আলোচনায় সবাই থাকলে শ্রোতাও তো লাগবে, সবাই তো শুধু কথা বললে হবে না। যেমন এক একটা রাজনৈতিক দল থেকে 2-3 জন, কোথাও কোথাও আর বেশি ছিল, বিএনপি, জামাত, এদের একটু বেশি ছিল প্রতিনিধি। প্রথম হচ্ছে কালকের মিটিংটা আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। আচ্ছা, কারণ এই ধরনের মিটিংগুলোতে সরকারের উদ্যোগে যে মিটিং থাকে সেগুলো আমরা সাধারণত জানি খুব ডিসিপ্লিনড হয়। এর আগের যে মিটিংটা হয়েছিল একই জায়গায়, আপনার এটা কি ফরেন সার্ভিস একাডেমি, ওটা একটু আগোছালো ছিল। অর্থাৎ ঢুকার সময় কে ঢুকছেন না ঢুকছেন এগুলো নিয়ে খুব একটু মান অভিমানের পরিস্থিতিও হয়েছে। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দকে গিয়ে দেখা গেছে সেখানে নাম আছে কি না, এই ধরনের খুব একটা বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। সেখান থেকে তো গতবার কর্নেল অলি সাহেব রাগ করে চলে আসলেন। এবারে যেটা হয়েছে, আমরা আশা করেছিলাম যে একটা ইনভাইটেশন কার্ড থাকবে, প্রপারলি হবে, সেটাও হয় নাই। যাই হোক, ওনারা আগের মতোই কিছুটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। তবে এবার যেটা ছিল যে ওনারা রিসিভ করেছেন সামনে থেকে, তো এটা একটা ইমপ্রুভমেন্ট আগের চাইতে। সেকেন্ড হচ্ছে যে এই বসার জায়গা নিয়ে একটু ঝামেলা হয়েছে। অর্থাৎ যারা আগে গিয়েছেন তারা দেখা গেল যে সামনের সারিতে বসেছেন, আবার আগে গেলে আগে পাবেন। জি জি। তো সিনিয়ররা যারা গিয়েছেন স্বাভাবিকভাবেই তারা অনেক যে পেছনে গিয়ে বসেছেন। তো পরে দেখা গেল যে ওনাদের কাউকে কাউকে সরিয়ে এদিক সেদিক করে বসাতে হয়েছে। তো মাত্র 100 থেকে 110-12 জনের মতো অতিথি ছিল। যেহেতু তারা আগে থেকেই নাম কনফার্ম ছিল যে এই অতিথিরা আসবেন, সুতরাং তাদের একটা সিট প্ল্যানিং থাকতে পারতো যে সিনিয়র নেতারা সামনে বসবেন, অপেক্ষাকৃত যারা কম তারা পেছনে, বা এভাবে বসাতে পারতেন। তবে সেটার জন্য আয়োজকদের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়েছে যে এটা ভবিষ্যতে ওনারা রাখবেন। আরেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কালকে একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, যেটা আগে ছিল না। এটা আমি একটু হালকা করে বললাম। এখন সেটা হচ্ছে আসলে বিষয়, কালকের মিটিংটার কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না। আমরা প্রথম থেকে জানতে চেষ্টা করছিলাম যে এই মিটিংটা আসলে কিসের উপরে। তো আমাদেরকে জানানো হয়েছে যে এটা একটা আসলে ইন্ট্রোডিউসিং মিটিং। মানে আজকে প্রথমভাবে কমিশন গঠন হয়েছে, কমিশনের মেয়াদকাল 6 মাস, কমিশনের সদস্যদের সাথে আমাদের একটা বৈঠক, এবং এরপরে কমিশন কীভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু যেটা সেলিম ভাই বলেছেন যে অনেকে অপ্রাসঙ্গিকভাবে তারা মূল আলোচনায় চলে গেছেন, যে আমাদের এই প্রস্তাব ওই প্রস্তাব, যেমন উনিও বলেছেন যে স্থানীয় সরকারি নির্বাচন আগে হবে না পরে হবে, এটা কিন্তু কালকের বিষয়ে ছিল না আলোচনার। কিন্তু কেউ না কেউ হয়তো ওইটা বলেছেন, ফলে কাউন্টার কথা এসেছে। তারপরে ধরেন অনেকে এই প্রস্তাব থাকা উচিত, সংবিধানে এটা থাকা উচিত না, এই ধরনের আলোচনাগুলো শুরু করেছেন। তো এই জায়গাটা কালকে কিন্তু এজেন্ডা ছিল না, এজেন্ডার বাইরে অনেকে কথা বল, যদিও বারবার বলা হচ্ছিল যে আজকে এটা আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব পরে এটা নিয়ে। আজকে শুধু আপনাদের প্রসেসগত কোনো কথা থাকলে আপনারা বলেন, বা আপনাদের কোনো বিশেষ কথা আছে কিনা। আমরা অনেকে আমাদের যে কথা ছিল, কিছু কথা আমরা সুযোগ পেয়েছি সেখানে আমরা বলেছি। কোনোগুলো প্রাসঙ্গিক ছিল, কোনোটা অপ্রাসঙ্গিক ছিল, এটা সত্য কথা। তবে আমি মনে করি যে একটা ভালো মিটিং হয়েছে। আচ্ছা, মিটিংয়ে উপস্থিতি নিয়ে কিছু কথা এসেছে, যেটা সেলিম ভাই সেখানে রেজ করেছিলেন, যে যারা আমাদের আন্দোলনের সহায়ক শক্তি ছিল না, কোনো কোনো ক্ষেত্রে তারা আমাদের আন্দোলনের বিপক্ষে ভূমিকা রেখেছেন, এরকম লোকেরাও ইনভাইটেশন পেয়েছেন, এবং কেউ কেউ পাননি। এগুলো নিয়ে কিছুটা ইয়ে তো থাকেই, এটা হতেই পারে। তো আমার যেটা মনে হয়েছে যে সরকারের উদ্যোগে, সরকারের যেহেতু অনেক অর্গানোগ্রাম আছে, অনেক স্টাবলিশমেন্ট আছে, এই ধরনের মিটিংগুলো খুবই গোছানো, খুবই সুন্দরভাবে হওয়া উচিত। এবং কালকের মিটিংটা অনেক গোছালো হয়েছে আগের তুলনায়। এবং নতুন যিনি আপনার
সহকারী জয়েন করেছেন এইটার জন্য স্পেশালি মিস্টার মনির হায়দার সাংবাদিক, উনি যথেষ্ট ভালোভাবে মিটিংটা পরিচালনা করেছেন, ফলে কোনো অসুবিধা হয়নি আমি যেটা মনে ঠিক আছে। আমরা একটু এবার রাজনীতি প্রসঙ্গে আসতে চাই। সাদাত হোসেন সেলিম, আপনি বলছিলেন যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, সেটি নিয়ে একটা আলোচনা হয়েছে। আমার একটু মানে সাধারণ মানুষের এক ধরনের কিন্তু একটা জায়গা ছিল যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এটা নিয়ে যে এক ধরনের গিট্টুটা লেগে গেছে, অলরেডি আলোচনা হচ্ছে। এই বিষয়ে সেখানে কথা হয়েছে কিনা যে আসলে কোনটি আগে করবেন? এবং রাজনীতি, আপনারা তো অনেকগুলো রাজনীতি দল গিয়েছিলেন, সকলের মনোভাবটা আসলে কীরকম সংস্কার এবং নির্বাচন নিয়ে? না, এই প্রসঙ্গে প্রত্যেকে আলোচনা করেছে। আসলে এর আগে যে কয়েকবার আমরা আলোচনা করেছি, কখনো যখন আমরা এককভাবে আলোচনা করেছি তখন দেখা গেছে একটা মানে সুপারসনিক গতিতে আলোচনাটা, মানে 20 থেকে 25 মিনিটের মধ্যে আলোচনাটা মানে শেষ করার একটা প্রচণ্ড তাড়া দুই একজন উপদেষ্টার পক্ষে ছিলেন। এবং আসলে তারা হয়তো অতীতে কোনো সময় কেউ কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু সার্বিক বিষয়ে আমার কাছে গতকালকে যেটা মনে হয়েছে যে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা একদম অত্যন্ত সুনির্দিষ্ট যদি বলি যে উনি যে বিশেষ সহকারী নিয়োগ করেছেন সিনিয়র সচিবের পদমর্যাদা জনাব মনির হায়দার, আপনার মনির হায়দার তো বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল, বিশেষ করে আন্দোলনের শেষের দিকে তিনি খুব হৃদয়ে ছুঁয়ে যায় ধরনের কিছু আলোচনা করেছেন, যেটা আমরা স্মরণ করি। কালকে তার তৎপরতা লক্ষণীয় ছিল এবং সে কারণে অনেকটা কিছুটা গোছালো ছিল আলোচনাটা। কিন্তু আপনার যে বিষয়টা এখানে আসবে, মানে অবশ্যই আলোচনার মধ্যে আসবে এবং প্রত্যেকে আলোচনা করবে, সেটা আমরা আমাদের আশঙ্কা থেকে আলোচনা করছি। প্রথম কথা হলো, যখন আমরা দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে, তখন আমরা আশঙ্কা করছিলাম। তার আগেই তো ধরুন অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, তার 15-20 দিন পরেই আমরা টের পাচ্ছিলাম যে এখানে একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, অথবা একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কারো কারোর মধ্যে জন্ম নিচ্ছে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে উচকে দেওয়ার জন্য কেউ উস্কানিমূলক কথাবার্তা বলছেন দেশে এবং বিদেশে। তো সেক্ষেত্রে যে জিনিসটা, যে কোনো অবস্থায় তো আমরা চিন্তাই করতে পারি না যে আপনার স্থানীয় সরকার নির্বাচন, তো ব্যাপারটা দেখা যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সরকারের এক ধরনের প্রচণ্ড একটা চিন্তা থাকতে পারে। আমরা 2-3টি রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দলে বলেছি যে এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রয়োজন নাই। কেউ বলেছে যে এটা করলে অত্যন্ত আত্মঘাতী হবে, খুন খারাপি হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে, সুতরাং জাতীয় নির্বাচনের কথা। তাহলে এবং আমরা দেখেছি যে যারা সংস্কার কমিটির চেয়ারম্যান আছেন তারা আপনার মানে এটা শুনেছেন, এবং বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে আমার কাছে কালকে একজন ভালো শ্রোতা মনে হয়েছেন। তিনি একদম ভাবলেশহীনভাবে তিনি বক্তব্য শুনেছেন। তিনি কারো বক্তব্যে মাথা নাড়েন নেই, কারো বক্তব্যে বিরক্তিও প্রকাশ করেন নেই, কারো বক্তব্যে তিনি আপনার তার ঠোঁটের কোণায় হাসির রেখাও ফুটে ওঠে নেই। তিনি এককভাবে এক দৃষ্টিতেই উনি তাকিয়েছিলেন। সুতরাং আমরা ওনাকে রিড করতে পারছি না যে আসলে ওনার মধ্যে কী চলছে, কী কাজ চলছে। যদিও আমরা সেখানেও বলেছি আপনারা যে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলছেন, এটা বিশ্বাস করছি। আমরা বাইরে এসে আমরা আপনার জাতিকেও জানিয়েছি যে আমরা এটা বিশ্বাস করতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের যে কথা, এই কথার কোনো বরখেলাপ হবে না। কিন্তু একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে, একটা চিন্তার বলিরেখা তো আমাদের মধ্যে ফুটে উঠছে, এবং কালকে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা এই কথাগুলোই বলেছেন। অপ্রাসঙ্গিক কিছু সংস্কারের প্রস্তাব যেটা আনা হলে সেটা তো আমরা মানব না, এটা মানার কথা না ধরেন, এবং এটা কারো চাহিদাও না। আপনি তো সংস্কারটা একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি সংস্কারের দরকার এটা তো আপনারা জানেন। আমরা যারা রাজনীতি করি আমরা সংস্কারের কথা বলি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা রাজনৈতিক দলই আছে। আপনার জুনায়েদ সাকি সাহেবরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন। বিএনপি তার 27 দফা একটা সংস্কার প্রস্তাব এনেছে, 31 দফা না 27 দফা, ওনাদের 27 দফাকে পরবর্তীকালে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে 31 দফা একটা সংস্কার প্রস্তাব এনেছেন। তাহলে সংস্কারের মধ্যে একটা আছে স্বল্পমেয়াদী, একটা আছে মধ্যমেয়াদী, একটা আছে দীর্ঘমেয়াদী। আমরা কিছু গ্রহণ করব, কিছু একেবারে বাদ দেব। যেমন কিছু কিছু ব্যাপার ধরেন আমি এখনই আপনাকে বলতে পারি যে আমরা মনে করি যে আপনার আমরা একটা জনবহুল দেশ, কিন্তু প্রায় ধরতে গেলে 99% আমরা এক ভাষাভাষীর লোক, একই ভাষায় কথা বলি, মানে একই ইয়েতে বিয়ে করি। সেখানে আপনার প্রদেশ করাটা এমনিই তো সরকারের ভারে আমরা আক্রান্ত, সরকারকে পালতেই তো আমাদের ট্যাক্সের টাকা সব চলে যাচ্ছে। সুতরাং নতুন করে আবার এখানে প্রাদেশিক সরকারের আমরা প্রয়োজন মনে করছি না। আমরা আবার সংসদের মেয়াদ 4 বছর, এটাকেও কোনো রাজনৈতিক দল এটা দাবি করেছে, এটা আমরা মনে করছি না।
তারপর প্রফেশনাল নির্বাচন যেটা, সেটা বাংলাদেশে এমনি গণতন্ত্র মানে ভঙ্গুর গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চাই হয় নাই। আপনি দুই একটা রাজনৈতিক দলকে আমরা দেখেছি যে সেমিনারে তারা বলে যে সুইডেনে আপনার পিয়ার নির্বাচন হয়, তারপরে ডেনমার্কে হয়, নরওয়েতে হয়। তো সুইডেন, ডেনমার্ক, নরওয়ের উদাহরণ দিয়ে বাংলাদেশে এগুলো করতে যাওয়াটা মানে কি রাজনৈতিকভাবে আরও বিভাজন সৃষ্টি করা। এই কথাগুলো হয়তো আমরা সুযোগ পেলে বলবো, কিন্তু সর্বোপরি যে কথাটা বলেছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি আপনি দয়া করে, করুণা করে, আপনি মেহরবানি করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীতে আগে সংস্কার করেন, আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী পরিধি বৃদ্ধি করেন, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, এই বিষয়টা কথা বলবো আমরা, কথা বলবো নিশ্চয়ই 2 বছর যে প্রত্যাশা সেটা নিয়ে কথা বলবো আমরা। মঞ্জুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাইবে যে জুলাই চার্টার নিয়ে কথা হচ্ছে, যে এই সংস্কার যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, কোন রাজনৈতিক দলগুলো কোনটি পছন্দ করছে, কোনটি সমর্থন করছে না, সেগুলো সরাসরি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং তারপর যারা যারা যে সবগুলোতে যারা সবাই একমত হয়েছেন সেটি দিয়ে একটা জুলাই চার্টার ঘোষণা করা হবে, সবাই সেখানে সিগনেচার করবেন। কিন্তু অনেকে কিন্তু একটা সন্দেহ করছে যে সে বেশিরভাগ সংস্কার সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আসলে সম্ভবই না। তো সেখানে আসলে জুলাই চার্টার কতটা সম্ভব বলে মনে করেন? একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কিছু জায়গায় সম্মত হয়ে গেছি আগে। কিভাবে হলাম, যখন 6টা সংস্কার কমিশন করা হয়েছে তখন কিন্তু আমাদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই লিখিতভাবে একটা মতামত দিয়েছি। 6টা না, 5টা কমিশন, পুলিশ কমিশন আমাদের কারো কাছ থেকে মতামত চান নাই। 5টা কমিশনও কিন্তু মতামত চাওয়ার কথা না, বলেছিল যে তারা একটা সংস্কার প্রস্তাব দিবে, দেন ওটা নিয়ে আমাদের সাথে তখন আলোচনা করবে। কিন্তু যে কোনো কারণেই হোক 5টা সংস্কার কমিশন আমাদের কাছে চিঠি দিয়েছে, আমরা কিন্তু একটা প্রস্তাব বা আমাদের চিন্তাগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি। তো আমরা দেখেছি তখন যখন তারা প্রস্তাবগুলো তৈরি করেছেন, সেখানে আমাদের অনেকগুলো চিন্তা বা অন্যান্য অনেক রাজনৈতিক দলের চিন্তাটাকে কিন্তু তারা অ্যাকোমোডেট করেছেন। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন তারা বলেছেন যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তো বিএনপির মানে প্রস্তাবনাতেই আছে, ঠিক আছে। তো এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আরও অনেকগুলো বিষয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ আরও বিভিন্ন দিকগুলো আছে, আমি বিস্তারিত বলছি না সময়ের কারণে। তো এখন দেখা যাচ্ছে ওনারা যদি আগে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো থেকে ওনারা কিন্তু একটা, আমি কিন্তু এটা সেখানে বক্তব্য বলেছি যে একটা তালিকা কিন্তু ওনারা করতে পারেন যে কোন কোন বিষয়ে আমরা আগে ঐকমত্য হয়ে গিয়েছি। আচ্ছা, ঠিক আছে। সুতরাং একটা জায়গা কিন্তু এখানে এখনই করা যায় যে রাজনৈতিক দলগুলো এই 4টা বিষয়ে বা এই 5টা বা 6টা কমিশনের এই কয়েকটা বিষয়ে তারা সবাই আগেই কি হয়ে গেছে, একমত হয়ে গেছে। এখন দ্বিমত কিসে নিয়ে, উনি যেমন বললেন প্রাদেশিক বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। যেমন আমরা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমাদের দ্বিমত আমরা বলেছি, আমরা দ্বিকক্ষ না বলে আমরা বলেছি যে আরও 100টা আসন বৃদ্ধি করে 300টা আসন সরাসরি নির্বাচন হবে, 100টা আসনে মানে পিআর সিস্টেমে অ্যাকোমোডেট করা হবে। সেটা অন্য আলোচনা, আমরা যখন যাব সেখানে আমরা বলবো। যেটা সর্বশেষ প্রফেসর ইউনূসও এই কথাটা বলেছেন যে আমরা যখন এখন সবার কাছ থেকে মতামত চাইব, কোনগুলোতে ওনারা একমত হয়েছেন সেগুলো ওনারা বলবেন, কোনটাতে তাদের দ্বিমত আছে সেটা আমরা বলবো। এবং যখন দেখা যাবে যে একমত কী কী, দ্বিমত কী কী, দ্বিমতগুলো কারা কারা করেছেন, তখন যেটা হতে পারে, যেমন এই যে আজকে আপনি টকশোতে আমাদেরকে ডেকেছেন, তখন আপনি হয়তো দেখা যাবে যে উনি হয়তো একটা বিষয়ে দ্বিমত, ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি এটাতে দ্বিমত কেন। এইভাবে ডায়ালগ, আমাদের আর্গুমেন্টাল ডিসকাশন, দেন পাবলিক হিয়ারিং, এভাবে করতে করতে হয়তো দেখা যাবে উনি যেটার সাথে দ্বিমত পোষণ করছেন সেটাতে উনি হয়তো ডিসকাশনে ওনার কাছে মনে হবে যে না, আমি দ্বিমত না, আমি হচ্ছে ঠিক আছে একমত হলাম। আবার আমরা যেটাতে একমত পোষণ করছি বা আমাদের দ্বিধা আছে, আমরা যখন বললাম যে না, আমরা একটা কনসেনসাসে আসলাম। কিছু জায়গায় যদি আমরা একমত হই আর কিছু জায়গায় যদি দ্বিমত থাকি, দ্বিমতের বিষয়টাকে আমরা কীভাবে সলভ করব, সেটাকে আমরা পাবলিক হিয়ারিংয়ে যাব, নাকি গণভোট নিব, নাকি বলবো যে ঠিক আছে এটা গ্রহণযোগ্য হয় না, এটা বাতিল, নাকি এটা বলবো আচ্ছা এটা আমাদের ইন ফিউচারের জন্য আমরা রাখলাম। যেগুলোতে আমরা একমত হব সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়ার জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেগুলো কি এই সরকার করবে, কিভাবে করবে, কতটুকু করবে। যেমন ধরুন সংবিধান সংস্কারের প্রসেস তো নানা রকমের আছে, তো এগুলো লম্বা কথা আছে। আমাদের মনে হচ্ছে যে এটা একটা লাইনে চলে আসছে, আস্তে 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 এটা একটা শেপ নিয়ে নেবে। এবং এই ঐকমত্য কমিশন যদি কাজ করে প্রপারলি, তাইলে এটা একটা শেপে যাবে। তবে যেটা সেলিম ভাই বলেছেন, আমি সেটা প্রসঙ্গক্রমে বলি, যেমন আপনার স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটা কোনো এখানে সংস্কারের কমিশনের সাথে কোনো রিলেটেডই বিষয় না। এটা হচ্ছে ইলেকশন কখন কোনটা হবে, কি অবস্থা যাবে। এখন দেখেন, আমরা কালকে যে বক্তব্যটা রেখেছি, আমরা স্পষ্ট করে বলেছি নির্বাচন তো পরের কথা, নির্বাচন করবে কারা, নির্বাচনের প্রধান
আপনার টুলস হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ। তো যেমন আজকে কিন্তু প্রধান উপদেষ্টা ডিসিদের সাথে মিটিং করেছেন এবং দেখেন ডিসিদের সাথে মিটিং করে উনি কি বলেছেন, আপনার এই যে সংবাদ শিরোনামে আমি পড়লাম, ওনারা বলেছেন যে দুর্নীতিমুক্ত বা কারোকে ভয় পাবেন না, আপনারা আমাদের কথা শুনেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কালকে যে কথাটা বলেছি যে আপনার তো আগে নিয়ন্ত্রণ আনতে হবে প্রশাসনের উপরে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। সেদিন আমি একজন বিএনপি নেতার সাথে বসে গল্প করছিলাম, খুবই সিনিয়র নেতা। ওই সময় ওনার কাছে একটা ফোন এসেছে। ফোন আসার পরে কি আসলো দেখলাম যে লোকাল ওসি ওনাকে ফোন করেছে। ওখানে বিএনপির 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তো লোকাল ওসি ওনাকে জিজ্ঞেস করছে, স্যার এখানে তো মারামারি হয়েছে, এখন আমরা কি করব? তো উনি খুব রেগে গেলেন। উনি বললেন যে কি করবেন, মানে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যেটা আপনার দায়িত্ব সেটা করবেন। বলছে স্যার 2 পক্ষ তো দিচ্ছে, বলছে আর যেই পক্ষের অন্যায় সেই পক্ষের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, আমাকে এই ধরনের ফোন করবেন। উনি ফোনটা রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে ওসি তার করণীয় বাদ দিয়ে উনি রাজনৈতিক নেতার মতামত নিচ্ছেন। এখন কালকে যদি ধরেন নাগরিক কমিটির 2 গ্রুপের মারামারি হয়, কালকে যদি এবি পার্টির 2 গ্রুপে মারামারি হয়, কালকে যদি এলডিপির 2 গ্রুপে মারামারি হয়, পুলিশ যদি দ্বিধা সংকোচ করে, বা ধরেন বাদ দিলাম 2 পার্টির মধ্যে যদি মারামারি হয়, বিএনপি আর জামাতের মধ্যে তো অলরেডি 2-1 জায়গায় মারামারি হয়েছে, সেই জায়গায় পুলিশ যদি কোনো তৎপরতা না করে, পদক্ষেপ নিতে না পারে, এই সিচুয়েশনে আপনি কোন ইলেকশন করবেন? স্থানীয় করবেন না জাতীয় করবেন, এটা তো পরের কথা। কোনো ইলেকশনই তো আপনার প্রপারলি হবে না। সেই জন্য আমরা গুরুত্ব দিয়েছি কালকে, এটা হচ্ছে বললাম যে অপ্রাসঙ্গিকভাবে আলোচনাগুলো করতে হয়েছে আমাদেরকে। আমরা বলেছি যে এই সরকারের আগে কর্তৃত্ব স্থাপন করেন। আপনার কথা পুলিশ শুনছে। এখন দেখেন অনেকগুলো কথা দেখা যাচ্ছে সরকারের কথা, এই যে সরকার নিজেই বলেছে যে আমরা স্থানীয় নির্বাচন আগে করব। তো এখন যদি স্থানীয় নির্বাচন সরকার করতে না পারে, ধরেন রাজনৈতিক দলগুলো চাপ দিল, উনি যেটা বলছেন যে সবাই বলল যে জাতীয় নির্বাচন করতে, তাহলে এখানে সরকারের কর্তৃত্ব কিন্তু থাকলো না। সরকার দেখলো যে তার কর্তৃত্ব খাটছে না। যেই সরকারের কর্তৃত্ব নাই সেই সরকার কিভাবে একটা নির্বাচন পরিচালনা করবে? এই জন্য বলছি যে সরকারকে আগে কর্তৃত্ব স্থাপন করতে হবে, তারপরে আপনি স্থানীয় যদি করেন, মানুষ যদি চায় করেন। স্থানীয় নির্বাচন নিয়ে আমার কথা আছে, আমি পরে বলবো। যদি আমাদের একটা বিরতির সময় হয়েছে, তার আগে একজন দর্শকের একটা ফোন নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, জি বলেন, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। রংপুর মিডিয়াপুর থেকে আলামিন। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বিগত সরকারের রাজনৈতিক পুঁজি ছিল তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং তারা একমাত্র আক্রমণ করতেন জামাত এবং বিএনপিকে। এখন আবার দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল আছে ছাত্রদেরও একমাত্র টার্গেট আওয়ামী লীগ এবং তাদেরও একমাত্র পুঁজি 5ই আগস্টের অবদান। কিন্তু তারা যে বলতেছেন যে আমরা নতুন ধারার রাজনীতিতে প্রবেশ করতে চাই, দেশকে নতুন ধারার রাজনীতিতে নিয়ে যেতে চাই, মধ্যবর্তী রাজনীতিতে নিয়ে যেতে চাই, কিন্তু তাদের আলাপচারিতা, তাদের বক্তব্যে, ভাষণে সেরকম তো কোনো কিছুই পরিলক্ষিত হয়। জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। জি, আরেকজন আছেন মনে হয়। হ্যালো জি, আমি মিজানুর রহমান চট্টগ্রাম থেকে বলছিলাম। জি মিজানুর, বলেন। এই কিছুদিন যাবত মানে লক্ষ্য করছি যে দেশের মধ্যে কেমন একটা, যেমন এই যে একটা ব্যানার হচ্ছে তৌহিদি জনতার ব্যানার, নিশ্চয়ই আপনারা সবাই ওটা দেখতেছেন। তৌহিদি জনতা জয়পুরহাটে কিছুদিন আগে মেয়েদের ফুটবল খেলা পণ্ড করে দিল, ভাঙচুর করে দিল। এরপর দেখা গেল যে পরশুদিন আপনার ভালোবাসা দিবসের দিন, পহেলা ফাল্গুনের দিন, পহেলা বসন্তের দিন ফুল দোকানে গিয়ে আপনার ফুলের দোকান সব ভাঙচুর শুরু করলো তৌহিদি জনতার ব্যানারে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ওই যে জেএমবির কথা মনে করায় দেয়। এগুলা আসলে মানে মানুষ তো ভোলেনি। তো এই যে গভর্নমেন্ট এটার বিরুদ্ধে কঠোর একটা অবস্থান নিচ্ছে না কেন? এবং আরেকটা বিষয় খেয়াল করছি যে এগুলোতে বিএনপি দল হিসেবে কিন্তু নিন্দা জানাইছে, আমি দেখছি, কিন্তু জামাত ইসলাম এখানে নির্বিকার কেন? তারা কি এটা কি মানে সমর্থন দেয়? মানে এইরকম নীরব থেকে। ধন্যবাদ। সাদাত হোসেন সেলিম, আপনাকে সেটা জিজ্ঞেস করবো। এই যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হলো, প্রথম ইনিংস শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংস শুরু হলো। আজকে দুজন দর্শকও ফোন করেছেন যে আমি যদি দ্বিতীয় ইনিংসে এই সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রত্যাশা আপনাকে জানতে চাই যে কেমন আপনার প্রত্যাশা করেন। সেখানে দর্শক কিন্তু ফোন করে বলছে যে এই যে নানা ধরনের আইন শৃঙ্খলা, বিশেষ করে হঠাৎ করে তৌহিদি জনতার নামে নানা ধরনের বিভিন্ন জায়গায় হামলার কথা তিনি বলছেন, যে এক ধরনের তিনি বলছেন জঙ্গিবাদের ভয় তিনি করছেন। সব কিছু মিলে দ্বিতীয় অধ্যায়ে আসলে কি চাচ্ছেন? না দেখুন, আমি তো বললাম যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো শ্রোতা, উনি একদম মনোযোগ দিয়ে শুনেছেন, কিন্তু ওনার কোনো আপনার অভিব্যক্তিতে
বুঝতে পারিনি যে উনি কোনটাতে হ্যাঁ বলছেন কোনটা না বলছেন। এবং উপদেষ্টা মণ্ডলীরও একই অবস্থা। আমি অন্তত কোনো উপদেষ্টাকেই বলবো না যে তারা মানে আপ টু দ্য মার্ক বা মানে কোনো মানে মোটামুটি লেভেলের কাজ করছেন। তারা তো 6 মাস ধরে আপনার একটা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা নিজস্ব এক একজন 2-3টা মন্ত্রণালয় নিয়ে আছেন, তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না। এবং এখানে যে আপনার মঞ্জু ভাই যেটা বললো যে সরকার যদি তার দৃশ্যমান না হয় অথবা তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তো সেখানে কোনো কিছুই অর্জন করা যাবে না। তো কে সবচেয়ে বেশি ব্যর্থ মনে হচ্ছে আপনার কাছে? না, এখানে তো আইন শৃঙ্খলার ব্যাপারটা তো আমরা বারবারই আনছি। এবং আমরা আপনার উপদেষ্টা মণ্ডলীর আমরা যখন প্রথম কথা বলেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে, তখনও 2-একটা রাজনৈতিক দল সরাসরি বলেছে, গতকালকেও বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা বাদ দেন। তারপরে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে, আচার আচরণে, কথাবার্তায় ওনাকে এই মুহূর্তে যে রাফ অ্যান্ড টাফ হওয়া দরকার উনি সেটা হতে পারছেন না। আমরা বুঝতে পারছি যে হ্যাঁ পুলিশ সহযোগিতা করছে না, আমরা বুঝতে পারছি যে ফ্যাসিজমের দোসররা সেখানে আছে, আমরা জানি যে এক একজন আপনার সচিবকে 4-5টা হাসপাতালে ডিএনএ টেস্ট করানো হয়েছে, তারপর টেস্ট করে তাদেরকে তাদের আনুগত্যর পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা সেখানে আছেন, এগুলো আমরা বুঝি। কিন্তু উপদেষ্টা মণ্ডলী আমার মনে হয় অনেকেই এটাকে একটা পিকনিক হিসাবে নিয়েছে। গতকালকে আমার কাছে অনেককে মনে হয়েছে যে আসলে এই যে দেশে এত বড় অভ্যুত্থান হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, এটার দিকে না গিয়ে তারা কিভাবে একটা রাজনৈতিক দল করবে এবং সেই দলের সাথে অংশগ্রহণ করে ভবিষ্যতে কীভাবে আপনার ক্ষমতা থাকবে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে আছে। কিন্তু দেশের যে দৈনন্দিন মানে সমস্যার সমাধান করার ব্যাপারে তাদের মধ্যে, কালকে যানজটের কথাটা উঠছে, যে যানজটের ব্যাপারটুকু নিয়ে এখন তো আপনার, আমি আপনাকে বলি, এখন আমরা এই কথাগুলো বারবার বলছি যে, এবং আমরা মনে করি যে কর্তৃপক্ষের কেউ না কেউ শোনা দরকার। যে আমরা অনেক দিন ধরে দেখছি যে মহাখালী বাস স্ট্যান্ডটাকে ঢাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। ইস্টার্ন বাইপাসটাকে আপনার যদি দ্রুত চালু করা যেত তাইলে আপনার ঢাকার মধ্যে দিয়ে আপনার এই সমস্ত মালামালের গাড়িগুলো ঢুকতো না। এই যে আমাদের জীবনটাকে স্থবির করে দিচ্ছে, এই ব্যাপারে তো ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কারণ ওনাদের উপর তো কোনো রাজনৈতিক চাপ নাই, কেউ কোনো মন্ত্রণালয় পারফর্ম করতে পারছে না। যে কারণে আমরা দুটো প্রশ্নের সম্মুখীন এখন হচ্ছে আমাদেরকে, সাধারণ জনগণ যারা ধরেন টকশোর কারণে হোক, রাজনীতিবিদ হিসেবে হোক, অথবা নির্বাচন এলাকায় নির্বাচনটা সম্মত হবে কিনা বা আদৌ নির্বাচন হবে কিনা, এই একটা প্রশ্ন চলে গেছেন। এবং এই প্রশ্নটার জন্ম কিন্তু সরকারের পক্ষ থেকে দিয়েছেন। পৃথিবীতে আপনার অভ্যুত্থান যদি আপনার বিপ্লব হয়ে থাকে তাহলে বিপ্লবী সরকার হতো, আর অভ্যুত্থান হলে তো একটা গতানুগতিক সরকার হবে। আমরা আমাদের এখানে ছাত্ররা যুগে যুগে আন্দোলন করেছে, 52-এ করেছে, 69-এ করেছে, 90-তে করেছে, কেউ রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যেতে চায় নাই। এখন এখানে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাবে, 2-1জন উপদেষ্টা পদত্যাগ করবেন, বাকিরা উপদেষ্টা মণ্ডলীতে রয়ে যাবেন, তারা তাদেরকে সহযোগিতা করবেন, তারা তাদেরকে প্রজেক্ট পাস করিয়ে দেবেন, তারা তাদেরকে প্রম্পট করবেন, তাতে করে এই সরকারের নিরপেক্ষতা তো ক্ষুণ্ণ হবে। তাইলে তো আমরা যে একটা দলনিরপেক্ষ সরকারের জন্য আমরা আজকে 15 বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই, 15টি এবং 3টা নির্বাচনকে আমরা বর্জন করেছি, তো সেইটা তো আপনার কোনো মানে কার্যকর ভূমিকা পালন করবে না। এইসব বিষয় নিয়ে আমরা শঙ্কিত। এবং যখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা কিন্তু মানে হওয়ার কথা না, এটা হয়ে যাচ্ছে। তারপর ধরেন আমরা কেউই দাবি করি নাই যে শিশুদেরকে ভোটার করেন। বাংলাদেশে আইন আছে, 18 বছরের উপর হলে এক ধরনের আইন, 18 বছরের নিচে হলে তাকে শিশু হিসাবে গণ্য করা হয়, তার অপরাধকে অপরাধ হিসাবে গণ্য করা হয়, তাকে শিশু হিসাবে সংবিধানে তাকে করা হচ্ছে। তাহলে শিশুদেরকে আপনি করছেন, আপনি ভোটার করছেন। আবার ভোটে যুগে যুগে আমরা দেখেছি 25 বছর, সারা পৃথিবীতেই 25 বছর আপনার কমপক্ষে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার বয়স, সেটাকে আপনি 21-এ প্রস্তাব করছেন। তো এটা কিন্তু করছেন যে মনে হচ্ছে যে পারপাসলি করছেন, এটা কিন্তু কারো দাবি না, এটা কিন্তু ছাত্রদের দাবি, এটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি। তো আপনারা জনগণকে, উপদেষ্টারা কি কারণে জনগণের সাথে ছাত্র আন্দোলনের এই হিরোদেরকে মুখোমুখি করে দিচ্ছেন? এটা তো কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া। আর আমরা যেটা বলছি যে বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনি ব্যবস্থা করেন। আপনি মানে কোনো কিছুই হচ্ছে না। আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে মানুষ যে মধ্যপ্রাচ্যে যায়, আপনার ভারত থেকে বা পাকিস্তান থেকে 20,000 টাকা, 20,000 রুপি, 20,000 টাকা, এখানে ছিল 40, 50, 60,000 টাকা, এখন এটা 2 লক্ষ টাকা। এটা কারো কোনো দায়িত্ব নাই? গভর্নমেন্টের কি কোনো ক্রাইসিস ম্যানেজার নাই? কেউ কি দেখছে না যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে? তো মানুষ তো বিক্ষুব্ধ হবেই। মানুষ যেই মানে 15 বছরের আপনার স্বৈর শাসক থেকে মুক্তির জন্য আপনার লড়াই করেছে অনবরত, এবং সেদিন
5ই আগস্টকে তারা বলছে যে নতুন স্বাধীনতা, তো এই নতুন স্বাধীনতাকে তো আমরা ধরে রাখতে হবে। মুজিবুর রহমান যে আপনার কাছে জানতে চাই, দর্শকের প্রস্তুতি যদি জানতে চাই, সাদাত ভাই যেমনটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সবচেয়ে বেশি আলোচনা এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, নিশ্চয়ই আপনাদেরও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই দর্শক বলছিল যে এখন বিভিন্ন জায়গায় তৌহিদি জনতার নামে বা ব্যানারে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এখানে দুটো প্রশ্ন করেছেন দর্শক। একটা ছিল যে ছাত্রদের থেকে উনি যে নতুন রাজনীতির প্রত্যাশা করেন, কেউ 71 নিয়ে রাজনীতি করছেন, কেউ 24 নিয়ে রাজনীতি করছেন। দেখেন, রাতারাতি তো সবকিছু পাওয়া যায় না। আমি মনে করি এই গণ অভ্যুত্থানে আমরা যেটা পেয়ে গেছি, এটাকে নিয়ে আমরা কিন্তু কেউ ফোকাস করছি না। আমরা সবাই কিন্তু কি পাচ্ছি না, কি পাই নাই, সেটা নিয়ে আমরা আছি। দেখেন, এই গণ অভ্যুত্থানের প্রধান প্রাপ্তি হচ্ছে শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনটা কিভাবে হয়েছে দেখেন, অতীতে স্বৈরাচারের পতন হয়েছে, যেমন এরশাদের পতন হয়েছে, এরশাদ জেলে গেছে, এটা সেটা গেছে, ইত্যাদি ইত্যাদি, এর আগেও নানা রকম হয়েছে। এবারের পতনটা এটা সারা পৃথিবীতে একটা রিমার্কেবল পতন। কেমন দেখেন, এটা শুধু শেখ হাসিনার পতন না, এই ফ্যাসিবাদের চক্রের রাজনীতির একটা পতন। এবং সবচেয়ে আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট যেটা হয়তো অনেকে খেয়াল করছেন না বা করছেন হয়তো, সেটা হচ্ছে আমরা বারবার যেটা বলে এসেছি যে এই ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশের জন্য একটা বড় সংকট, এবং যেটা এতদিন অতভাবে প্রকাশিত ছিল না। শেখ হাসিনা পলায়ন তো করেছেন গিয়ে করেছেন ভারতে, এবং ভারত সরকার তাকে যেভাবে আশ্রয় দিয়েছে, এটা আমি মনে করি একটা পরোক্ষ বিজয় আমাদের জন্য। যে এবারের পতনের মধ্যে এটা একটা সুস্পষ্ট হয়ে গেছে যে ভারতীয় আধিপত্যবাদও আমাদের জন্য একটা বিরাট সংকট, যেটা ভারতের ভুল পররাষ্ট্রনীতির ফসল। তো এটা এই জন্য বলছি শেখ হাসিনার পতন। এবং এরপরে কি হয়েছে দেখেন, ধরুন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার, বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে এসেছে, বিএনপি নেতাকর্মীদের রাতে ঘুমাতে পারতেন না। এই যে বিশাল একটা বিপদগ্রস্ততা ছিল, এটা কিন্তু 6 মাসের মধ্যে এখন দেখবেন সব কিছু মানে ভালো হয়ে গেছে। একইভাবে জামাতেরও আপনি দেখেন, জামাতের নেতারাও জেলে অনেকে আছেন, বের হয়েছেন। জামাতের নিষেধাজ্ঞা ছিল, সেটা প্রত্যাহার হয়েছে। তাদের দলের যেই নিষেধাজ্ঞাগুলো, তাদের দল এখন ব্যাপকভাবে কাজ করতে পারছে। একইভাবে আমরা যে সমস্ত দলগুলো আছি, যে আমরা রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমরা জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে এসেছি, আমাদের মামলা প্রত্যাহার প্রক্রিয়াধীন আছে। এই যে এত বড় একটা ফ্যাসিবাদের বদলে, পরাজয়ের পরে আমরা তো ধরেন জুলাই আগস্টে যখন আন্দোলন হচ্ছিল, তখন তো আমরা ভাবি নাই যে এরকম একটা সময় আমাদের ইমিডিয়েট আসবে। তাহলে আমি মনে করি এই অভ্যুত্থানের একটা ইমিডিয়েট যেটা আমরা পেয়েছি, এই প্রাপ্তিটাকে আমাদের হিসাব করতে হবে, আমরা যে এত বড় কিছু পেয়েছি। এরপরে দেখেন, এই সরকার আসার পরে 180 দিন যদি আমি হিসাব করি, 6 মাসে প্রায় 160টার মতো আন্দোলন তাকে মোকাবেলা করতে হচ্ছে। ইভেন আপনি আজকেও পড়েছেন যে প্রাথমিক শিক্ষকদের একটা আন্দোলন, রাস্তা ব্লক হচ্ছে বিভিন্ন। সরকার কিন্তু এক ধরনের গণতান্ত্রিক নীতি মেনে চলছেন, যদিও রাজপথে ব্যাপক মানে অসুবিধা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। আর আমরা তো সবসময় বলি, এরপরে ধরেন একটা বন্যা হয়েছে, এরপরে আপনার আমাদের ব্যাংকগুলো খালি, ব্যাপকভাবে একটা রদবদল করতে হয়েছে, পুলিশ মানে আপনার প্রশাসনের সব জায়গায়। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে সরকারকে মূল্যায়নের ক্ষেত্রে। এখন আসেন, যেটা সেলিম ভাই বললেন যে এই সরকারের দক্ষতার জায়গায়, এটা তো সত্য। সরকারের লোকেরাও কিন্তু আপনি জিজ্ঞেস করলে বলবে, দেখবেন আপনি যদি বলেন যে আপনি 100-তে কত পেয়েছেন, কেউ 40, কেউ বলে না যে আমি 50-এর উপর মার্কস পেয়েছি। এখন কথা হচ্ছে 6 মাসে তাদেরকে সঠিক মূল্যায়ন করা যাবে কিনা। আমি কালকে একটা কথা বলেছিলাম যে এই সরকারকে হয়তো আমরা এখন বুঝবো না, হয়তো বুঝবো যখন তারা চলে যাবে। এরপরে যে সরকারটা আসবে, তখন কিন্তু এই দুইটার সাথে মানুষ কম্পেয়ার করবে যে আগের সরকারটা তো রাজনৈতিক সরকার, আর একটা নির্দলীয় সরকার হিসেবে, যেমন ধরেন এই সরকারের একটা বড় দিক আমি মনে করি, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অসততার অভিযোগ ম্যাসিভ ওয়েতে আসে নাই, দুর্নীতির অভিযোগ আসে নাই। হ্যাঁ, তারা হয়তো অনেক প্রোগ্রেসিভ কাজ করতে পারছেন না, অনেক ডাইনামিক কাজ করতে পারছেন না, কারণ তাদের প্রায়োরিটি ফিক্সিংয়ে আমি দেখেছি যে এক ধরনের দ্বিধা আছে। আর সবচেয়ে বড় যেটা আপনি বারবার বলছেন যে তাদের কর্তৃত্ব তো তৈরি হয় নাই, পুলিশ কাজ করছে না। তো এই জায়গায় যে ভাই প্রশ্ন করেছেন যে ছাত্রদের কাছ থেকে উনি একটা নতুন রাজনীতির আভা পাচ্ছেন না, হ্যাঁ এটা সত্য। ছাত্ররা হয়তো এই ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই একটা নতুন রাজনীতির চিন্তাটা দাঁড়াবে। তারা যে সমস্ত কথাগুলো বলছে, আমরা পুরাতন লোকেরা কিন্তু অনেক কিছুতে সহ্য করতে পারছি না, যে এই বাচ্চা ছেলেরা কি বলছে, ওরা কি। আমি বলি যে ভাই, বাচ্চা ছেলেরাই তো এত বড় একটা বিপ্লব করলো। আচ্ছা, আর যেই সেকেন্ড কোশ্চেনটা করেছে, এখন ধরেন দেশপ্রেমিক জনতা, তৌহিদি জনতা, যে যাকে নামে, আমি যদি বলি আমি তৌহিদি জনতা, আমি যদি বলি আমি দেশপ্রেমিক জনতা, আমার দেশপ্রেমের মানদণ্ড কি? তৌহিদি জনতা যদি কেউ ব্যবহার করে এই নামটা, এর সাথে সাথেই তাকে মনে রাখতে হবে তার নামের একটা দায় দায়িত্ব চলে আসে কিন্তু। কারণ একটা রিলিজিয়াস
কমিটমেন্ট তার চলে আসে। এবং রিলিজিয়াস কমিটমেন্টে কখনোই কাউকে অন্যায়ভাবে আঘাত করা, প্রত্যাহার করা, যেখানে দেশে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, আপনি যদি কাউকে অপছন্দ করেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি বলতে পারেন। আপনি যদি মনে করেন বিশ্ব ভালোবাসা দিবস, আপনি বিশ্ব ভালোবাসা দিবসের আর্গুমেন্ট তোলেন, বক্তব্য তোলেন, আপনি এটা নিয়ে বলেন। কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে গেলে এটা তৌহিদি জনতার নামে যদি করা হয়, তাহলে এটা কিন্তু তৌহিদি জনতাকেই অপমান করা হয়, তৌহিদি জনতাকেই এখানে প্রশ্নবিদ্ধ করা হয়। কেউ যদি না বুঝে করে থাকেন সেটা অবশ্যই তাদেরকে বোঝাতে হবে। আর কেউ যদি পারপাসফুলি করে থাকেন যে আমি মানে হঠাৎ করে মাথায় টুপি লাগিয়ে আমি একটা তৌহিদি জনতার ভাব নিয়ে গিয়ে একটা কিছু করলাম, এটা হয়তো আমি মনে করছি আমার ইমানের দায়িত্ব, কিন্তু এটা ইমানের দায়িত্ব না। কারণ আমাদের দেশের আলেম সমাজরা কিন্তু বারবার সতর্ক করেছেন যে এই ধরনের আইন হাতে তুলে নেওয়া কোনো ধর্মীয় চেতনা হতে পারে না। যারা করছেন তারা যদি ভুলে করে থাকেন তাদের ভুল বোঝানোটা সংশোধন করা দরকার। আর যদি তারা একটা ইন্টেনশনালি করে থাকেন তাহলে এটা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সাদাত হোসেন সেলিম, একদম শেষ দিকে চলে এসেছি, সময় বেশি পাবো না, একটু ছোট্ট করে জানতে চাইবো, শিক্ষার্থীদের একটা নতুন দল আসছে, হয়তো এই ফেব্রুয়ারিতেই নাম ঘোষণা হয়ে যাবে, দল ঘোষণা হয়ে যাবে। এই দলটি যখন রাজনীতির মাঠে চলে আসবে এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি হবে এবং প্রতিযোগিতা করবে, তখন আসলে পরিস্থিতি আরও খারাপ নাকি কীরকম হবে আর কি আশঙ্কা কী করছে? পরিস্থিতি তো মানে ভালো হওয়ার লক্ষণটা কম এই কারণে যে যদি তাদের মনের মধ্যেই থাকতো যে তারা একটা রাজনৈতিক দল করবে, তাইলে তারা উপদেষ্টা মণ্ডলীতে যোগদান না করাটাই সমীচীন ছিল। এখন উপদেষ্টা মণ্ডলী থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলটা করতে গিয়ে আমরা এমনি যে জিনিসটার সমস্যাটা মোকাবিলা করছি সেটা হলো যে দেখুন, আমার নিজের উপজেলার রামগঞ্জে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলতে পারিনি, কারণ সেখানে আসলে আওয়ামী লীগের অত্যাচারটা এত বেশি ছিল। শেষের দিকে আমরা কিছু মানে ছাত্রদেরকে আমরা নামিয়ে আমরা যখন মিছিল করছিলাম তখন কিন্তু আওয়ামী লীগ একদম বেধড় মারপিট করেছে এবং পিটিয়েছে। তো এখন সমন্বয়ক কেউ ছিল না, এবং জেলা থেকে যেসব কলেজের সমন্বয়কদের নাম দিয়েছে আমার রামগঞ্জে কোনো সমন্বয়ক ছিল না। এখন ভাই ইউনিয়ন পরিষদে যাওয়া যায় না। ইউনিয়ন পরিষদে যদি 1 টন চাল আসে তাহলে অর্ধেক সমন্বয়কদেরকে দিয়ে ফেলতে হবে, 10টা কম্বল আসলে 5টা কম্বল দিয়ে ফেলতে হবে, 10টা টিউবওয়েল আসলে দিয়ে ফেলতে হবে। এই যে একটা সমস্যা, অর্থাৎ সরকারি দলের যে একটা কর্তৃত্বসুলভ মনোভাব এইটা এখানে আসবে। আর দ্বিতীয় কথা হলো যে কি, আমি আপনাকে বলি, এই যে উত্তরাতে আপনার বসন্ত বরণ উৎসব করতে চাইছে সেটা বাধা দিচ্ছে। কারা বাধা দিচ্ছে? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? এখানে একজন স্বৈরাচারের দোষর আছে। কোথাও তৌহিদি জনতার নামে আমাদের তো একটা বহুত্ববাদী সমাজ, আমরা তো একটা রেইনবো সোসাইটি একটা মেসেজ করতে। এখন এই যে কাজগুলো চলছে, মাজার ভাঙ্গা চলছে, তারপর ফুলের দোকান আক্রমণ চলছে, ফাস্টফুডের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলোকে তো সরকার চরমভাবে নিরুৎসাহিত করতে হবে। এবং এদের পিছনে ছাত্রদের একটা আপনার সমর্থন আছে বলে অনেকে মনে করে, তাদেরকে ক্লিয়ার করতে হবে। 30 সেকেন্ডে যদি শেষ করে দেন। না, প্রথম কথা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল তো দরকার, কারণ আমরা যেহেতু বলছি যে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে কাজ হচ্ছে না। এবং আমরা দেখেছি যে দেখবেন আপনি এই যে বিএনপি জামাত এখন যে দ্বন্দ্বে জড়িয়ে গেছে না, কিন্তু 91 সালের জায়গায় চলে গেছে তারা, আবার 91 সালেও একই অবস্থা হয়েছিল। তো যেটা হচ্ছে এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা, যেটা সেলিম ভাই বললেন যে নানা রকমের অভিযোগ, নানা রকমের শঙ্কা, নানা রকমের দ্বন্দ্ব, এটাই রাজনীতির পথ। এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে তারা যদি একটা জায়গায় এসে দাঁড়াতে পারে তাহলে মানুষের আশাটা। ধন্যবাদ, আমাদের সমস্যা না চাইলে তো হবে না। দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক নিউজ আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।